হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, আমার বাড়ি রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে। শুরু করছি নতুন একটি ক্লাস, ডেটা স্ট্রাকচার। আজকের ক্লাসটা সম্ভবত ইউনিট 1 ডেটা স্ট্রাকচারের লাস্ট ক্লাস হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা চ্যানেলের মেন পেজেই আছি। আমাদের 5টা ক্লাস কিন্তু এই ইউনিট থেকে হয়ে গিয়েছে। তো আমরা যেটুকু ক্লাস করেছিলাম, তো আমরা যদি আমার সিলেবাসটা দেখি তবে কিন্তু আমরা আমাদের সিলেবাস এই ইউনিট 1 থেকে আমরা এইটুকু কমপ্লিট করে নিয়েছি 5 নম্বর ক্লাস পর্যন্ত। তো আমাদের বাকি আছে শুধুমাত্র রিকারশন এবং সার্চিং এবং সর্টিং। তো সিলেবাস অনুযায়ী তোমাদের রিকারশন থেকে জানতে হবে ডেফিনেশন কাকে বলে, কি এর সুবিধা অসুবিধা, এবং জানতে হবে সার্চিং কি, সর্টিং কি, কত প্রকার কী কী, ক প্রকার সার্চিং আছে, এটুকুই। তো এইটুকু হলো আমাদের সিলেবাস। আজকে আমরা কভার করার চেষ্টা করব, আর এমনকি আজকের ক্লাসেই আমি এই ইউনিটটা শেষ করে দেবো। তো তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই লাইক কমেন্ট করে দিও, কারণ তোমরা বুঝতেই পারছো আমি যেভাবে ভিডিও দিচ্ছি, তো এইটুকু আশা করতেই পারি তোমাদের থেকে, একটা অন্তত লাইক, অন্তত কমেন্ট। তোমরা যদি নিজেরাও দেখো, তোমরা কমেন্ট করছো স্যার ভিডিও দিন, কিন্তু দেখো তোমরা যদি দেখো তো একজন স্যার যখন পড়াচ্ছে যদি ভিডিওতে লাইক না হয়, তো অনেকেই বলছে স্যার ভিডিও দিন, যে পরিমাণ কমেন্ট পড়ছে সেই পরিমাণ লাইক কিন্তু কখনোই হচ্ছে না। হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না, আবার তোমাদের হয়তো পছন্দও হচ্ছে কিন্তু লাইক করার সময় পাচ্ছ না। যাই হোক, সব তোমাদের উপর, তোমাদের জন্যই আমরা ক্লাস করাচ্ছি, সব তোমাদের হাতে। ঠিক আছে, তোমরা ব্যাপারটা দেখে নেবে। আচ্ছা, তো রিকারশন আমরা আজকে দেখে নেব। রিকারশন কি আমরা বইও দেখব, তার পাশাপাশি অবশ্যই নোটসটাও দেখব। ঠিক আছে, দেখো রিকারশন মানে হচ্ছে রিকল করবে, আবার রিপিট হবে। কি বলছে বইয়ে, ডেটা স্ট্রাকচারে রিকারশন ধারণাটি কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে বিভিন্ন রকম জটিল অ্যালগোরিদমকে খুব সহজে বাস্তবায়ন করা যায়। অনেক বড় বড় প্রোগ্রামকে খুব সহজে সলভ করা যায়। রিকারশন বলতে বারবার আবর্তিত হওয়াকে বোঝায়। মানে রেকারেন্ট হচ্ছে, বারবার কাজটা হচ্ছে। কোনো অ্যালগোরিদমের একটি অংশ যদি বারবার অপরিবর্তিত থাকে তখন তাকে আমরা লুপ বলি। আচ্ছা, আমি একটা ওয়ার্ড বললাম অ্যালগোরিদম। অ্যালগোরিদম মানে কি, কোনো একটা কাজকে যখন আমরা স্টেপ বাই স্টেপভাবে নিয়ে যাব তাকে বলবে অ্যালগোরিদম। এই যখন একটা কাজ মানে বারবার রিপিট হবে তাকে বলবে লুপ। ঠিক আছে, আর রিকারশন হচ্ছে এই যে লুপটা যেভাবে কাজ করছে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রিকারশন। তো এখান থেকে আমাদের পড়তে হবে, আমি নোটসও লিখিয়েছি। সরি, নোটসটা একবার বের করে নিই, একটু ওয়েট করো। কোথায় গেল নোটসটা? আচ্ছা, একটু ওয়েট করো। এই আমাদের নোটস ছিল রিকারশন থেকে, বের করে নিচ্ছি রিকারশন। কোথায় গেল? আচ্ছা, এই রিকারশন। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে কী অবধি করেছিলাম, রিকারশন কি, রিকারশন একটা সংজ্ঞা নোটসের মধ্যেও আছে। যখন কোনো ফাংশন নিজেকে নিজে কল করে তাকে বলা হয় রিকারসিভ ফাংশন বলা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রিকারশন। যখন কোনো ফাংশন নিজেকে নিজে কল করবে তাকে বলবে রিকারসিভ ফাংশন, আর এই কাজটাকে বলা হচ্ছে রিকারশন। আমরা যদি বই থেকে পড়ি আমরা কিন্তু এখানেই এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন আমি লিখেছি, রিকারশনের শ্রেণীবিভাগ করো। এটা তোমরা এখান থেকে দেখে নাও। রিকারশন ক প্রকার? দু প্রকার, ডাইরেক্ট রিকারশন এবং ইনডাইরেক্ট রিকারশন। এবার এবার এর মধ্যে আবার ডিরেক্টটা আমাদের হচ্ছে আবার 4 প্রকার: টেল রিকারশন, হেড রিকারশন, ট্রি রিকারশন এবং নেস্টেড রিকারশন। তোমার এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমার খাতায় লিখে নাও। ওকে, এবার দেবো এখান থেকে পরের প্রশ্ন। কি প্রশ্ন? রিকারশন এর সুবিধা ও অসুবিধা লেখো। তো আমাদের সিলেবাসও কিন্তু তাই বলেছে, এখান থেকে আমাদের সুবিধা অসুবিধা জানতে হবে। রিকারশনের সুবিধা অসুবিধা তোমরা নোটস থেকেও পড়তে পারো, বা আমি যদি তোমাদের বই থেকে দেখাই, বইও তোমাদের সুন্দর করে দেওয়া আছে। এবার দেখ, এই রিকারশনের সুবিধা, এই রিকারশনের অসুবিধা। কী ব্যাপারটা আছে এবার দেখে নাও, আমরা বই থেকেই পড়ছি। রিকারসিভ ফাংশন ব্যবহার করা হলে প্রোগ্রামে কমপ্লেক্সিটি বা জটিলতা কমে যায়। যদি আমি একই কাজকে বারবার না লিখে যদি আমি রিকারশন করি বা লিখে দিই যে এটা রিপিট হচ্ছে, তাহলে আমার কাজটা কমে গেল, তাই না? আচ্ছা, 2 নম্বর কী বলেছে? রিকারসিভ ফাংশন অপ্রয়োজনীয় কলিং হ্রাস করে, যেগুলো আমাদের দরকার নেই সেই সমস্ত কোড লিখতে আমাদের কমে যায়। 3 নম্বর, রিকারশনের মাধ্যমে একজন সহজ উপায়ে সমস্যা সমাধান করতে পারে, কিন্তু এর পরিবর্তে ফর লুপ, হোয়াইল লুপ ব্যবহার করলে সমস্যা সমাধান অনেক বড় জটিল হয়। তাহলে আমি লুপ ব্যবহারের থেকে যদি রিকারশন ইউজ করি তাহলে আমার সমস্যাটা খুব সহজে সলভ হয়ে যাবে।
4 নাম্বার, এত কম সংখ্যক ভেরিয়েবল প্রয়োজন হয় এবং প্রোগ্রাম অনেক সহজবোধ্য ও বোধগম্য হয়ে যায়। এই ছিল আমাদের 4টা সুবিধা। তোমরা এখান থেকে 2টো করে সুবিধা মুখস্থ করে নেবে। এবার দেখব অসুবিধা। যার সুবিধা আছে তার অসুবিধা থাকতেই হবে। কি অসুবিধা? সাধারণ ব্যবহারকারীর পক্ষে রিকার্সিভ ফাংশন ব্যবহার করা কঠিন। অবশ্যই তোমাকে প্রোগ্রাম জানতেই হবে। 2 নম্বর, রিকার্সিভ ফাংশন ব্যবহার করলে কখনো কখনো প্রোগ্রামের স্পিড কমিয়ে দেয়। এক্ষেত্রে ফর হোয়াইল লুপ ব্যবহার করা হলে প্রোগ্রাম অনেকটা ফাস্ট হয়ে যায়। 3 নম্বর, রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে অবশ্যই কন্ডিশন থাকতে হবে, মানে শর্ত থাকতে হবে যা একটি ফাংশনকে আবার কল করতে বিরত করে রাখে। 4 নম্বর, এক্ষেত্রে বেশি মেমোরি স্পেস প্রয়োজন হয়, কারণ প্রতিটা ফাংশনের বেস কেস পর্যন্ত না পৌঁছানো অবধি স্ট্যাকের মধ্যে থাকবে। এই হলো অসুবিধা। তোমরা এখান থেকে 2টো করে সুবিধা 2টো করে অসুবিধা পড়ে নেবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের রিকার্সন থেকে পড়া। নোটসও আমাদের তাই আছে, রিকার্সনের সুবিধা অসুবিধা। এই করে কিন্তু আমরা গুহপালের বই থেকে 2 নম্বর চ্যাপ্টার কমপ্লিট করলাম। ঠিক আছে? তো ইউনিট 1 থেকে তোমার জানো যে আমাদের সিলেবাস অনুযায়ী গুহপালের বইতে আমরা গুহপালের বইটা বেশি ফলো করি। তোমরা যে কোনো বই ফলো করতে পারো, সমস্ত বইই ভালো, কিন্তু যখন আমি পড়াচ্ছি তো একটা বই থেকে ফলো করাটাই ভালো। আচ্ছা, তো এবার বাকি আছে আমাদের লাস্ট চ্যাপ্টার, এই ইউনিট 3 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারটা আমাদের বইতে নাম আছে সর্টিং এবং সার্চিং। তো আজকে আমরা এটাও দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? তো এখান থেকে আমার জানতে হবে সার্চিং কি, সর্টিং কি, এই সমস্ত বিষয় জানতে হবে আমাকে। তো দেখে নাও, এখান থেকে প্রথম প্রশ্ন তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি বন্ধ করে দিই, সুবিধা হবে। আরেকটি বিষয় বলা আছে, তোমার দেখবে আমি যে সমস্ত নোটস তোমাদের দিয়েছি ভিডিওগুলোর মধ্যে, আমাদের কিন্তু এই অনুষ্ঠান থেকে সবকটা প্রশ্নের উত্তর কিন্তু ওই নোটসের মধ্যেই আছে। তো আশা করি তোমাদের হয়তো নোটসগুলো খুব কাজে এসেছে, তোমরা দেখে নেবে। যদি কোনো নোটস নাও পাও খুঁজে, অবশ্যই বইয়ের মধ্যে সমস্ত অ্যান্সার দেওয়া আছে, বইগুলো ওইভাবেই বানানো আছে। ঠিক আছে? তো আমরা আশা করি অনুষ্ঠানের প্রশ্নটাও খুব ভালো মতো কমপ্লিট করে দিয়েছি। ওকে, তো এবার শুরু করবো আমরা 3 নম্বর অধ্যায়, সার্চিং এবং সর্টিং। আচ্ছা, সার্চিং সর্টিং শুরু করার আগে সার্চিং কী আর সর্টিং কী তোমরা সার্চিং অনেকেই জানো। মনে করো একটা ডিকশনারিতে অনেক কিছু অনেক ওয়ার্ড আছে, তোমাকে ওখান থেকে কোনো একটা ওয়ার্ডের মানে বের করতে হবে, তুমি ওইটাকে সার্চিং করছো। ঠিক আছে? বা একটা ডেটাবেসে অনেকগুলো নাম্বার আছে, তোমাকে ওখান থেকে 55কে খুঁজতে হবে, এটাকে সার্চিং করা। ওকে, তোমার সার্চিং সবাই বুঝি। আর এবার আসি শর্টিং। শর্টিং মানে কি? আমি সাজাবো, শর্ট করব। শর্ট কী করে করবো? ছোটো থেকে বড় করতে পারি, বড় থেকে ছোটো করতে পারি, শর্টিং। আবার কী করতে পারি শর্টিং এ থেকে জেড করতে পারি। আমার নাম সুকান্ত, আমার নাম এস, আমার নাম পরে হবে। যার নাম অবনী তার নাম আগে হবে, যার নাম অমল তার নাম পরে হবে। ঠিক আছে? এই কাজটাকে বলা হয় শর্টিং। এই হলো শর্টিং এবং সার্চিং। এটাই আমরা জানবো সার্চিং কী। আচ্ছা, খুব ভালো বইয়ে দেওয়া আছে। সার্চিং হলো, শর্টিং হলো ডেটা স্ট্রাকচারের মৌলিক অপারেশান। খুব তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে? যে কোনো ডেটাবেস সফটওয়্যারের ক্ষেত্রে সার্চিং এবং শর্টিংয়ের যথেষ্ট প্রয়োগ রয়েছে। এছাড়া ডেটাবেসের ক্ষেত্রে সার্চিং শর্টিং কেন লাগবে? মনে করো তোমার কোনো একটা ডেটাবেসে তোমার নাম সেভ করা আছে, তোমাকে ওখানে কিছু চেঞ্জ করতে হবে। তার মানে ডেটাবেস থেকে প্রথমে তোমার নামটাকে খুঁজে বের করতে হবে, এটা সার্চিং করলো। তারপর সেখান থেকে তোমাকে নামটা কিছু চেঞ্জ করে আপডেট করতে হবে, তোমার সার্চিং লাগবেই আমার। ঠিক আছে? আচ্ছা, এবার দেখবো সার্চিং কাকে বলে, ব্যাপারটা কী। তো এখান থেকে আমাদের নোটসে যা লিখিয়েছি আমি, সার্চিং কাকে বলে তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, হয়তো কাজে আসবে তোমাদের। সার্চ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে অন্বেষণ করা বা খোঁজা, অর্থাৎ একাধিক উপাদানের মধ্যে থেকে কোনো নির্দিষ্ট উপাদানকে খুঁজে বের করার প্রক্রিয়াকে বলা হয় সার্চিং। ওকে, এবার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে সার্চিং বলতে আমরা কী বুঝি? অবশ্যই তার শুধু খোঁজাটা হচ্ছে সার্চিং। এবার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে কী হয়? মেমোরিতে সংরক্ষিত ডেটা উপাদান থেকে কোনো নির্দিষ্ট আইটেমের স্থান খুঁজে বের করা বা আইটেমটিকে খুঁজে পাওয়া না গেলে মেসেজ প্রিন্ট করার প্রক্রিয়াকে সার্চিং বলা হয়। ঠিক আছে? তার আমি এই ডেটাবেসে সার্চিং প্রক্রিয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট জায়গা থেকে আইটেমকে খুঁজে বের করব, বা যদি কখনো খুঁজে না পাই তখন যে মেসেজটা দেখাবে তাকে বলা হয় সার্চিং। আচ্ছা, এক্ষেত্রে সার্চিং 2 প্রকার, লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ। তাহলে সার্চিং ক প্রকার হলো? লিনিয়ার এবং বাইনারি। আমাদের সিলেবাসে কিন্তু তাই আছে, লিনিয়ার সার্চ কি, বাইনারি সার্চ কি, তাদের পার্থক্য লেখো। ঠিক আছে? এই আমাদের লিনিয়ার বাইনারি সার্চ আজকে এখানে আমরা দেখে নেব। এবার লিনিয়ার তো আমরা দেখেছি, লিনিয়ার নামটা আমাদের প্রত্যেকের কাছে পরিচিত, কারণ কি লিনিয়ার
ডেটা স্ট্রাকচার আমরা পড়তে পড়তে আসলাম, যেখানে সমস্ত ডেটা পরপর থাকবে। তো লিনিয়ার সার্চেও ঠিক একই কাজটা হয়। প্রথমে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। এইটা আমাদের লিনিয়ার সার্চের একটা উদাহরণ দেওয়া আছে। মনে করো এই ডেটাবেসটার মধ্যে 6, 12, 18, 24, 30, 36 ডেটাগুলো আছে। এদের পজিশন কী আছে, ইন্ডেক্স ভ্যালু কী আছে, 0, 1, 2, 3। তার মানে আমাদের 0 নম্বর পজিশনে কে আছে, 6 আছে। 1 নম্বর পজিশনে কে আছে, 12 আছে। 2 নম্বরে কে আছে, 18 আছে। 3 নম্বরে কে আছে, 24 আছে। এবং 4 নম্বরে কে আছে, 30 আছে। এইভাবে বিভিন্ন ইন্ডেক্সের মধ্যে ডেটাগুলো আছে। এখন যখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, আমাকে এই ডেটা বেস থেকে 30কে খুঁজে বের করো, তাহলে আমার 30 কোন পজিশনে আছে, 4 পজিশনে আছে। তখন লিনিয়ারের ক্ষেত্রে কী হয়, যেহেতু লিনিয়ার মানে পরপর খোঁজা বা পরপর সাজানো, এক্ষেত্রে গিয়ে প্রথমে চেক করবে 30 কি আমার 0 পজিশনে আছে, নেই। তারপরে চেক হবে এখানে 30 কি আমার 12তে আছে, মানে এই পজিশনে আছে, নেই। 30 কি আমার 2 নম্বর ঘরে আছে, না নেই। 30 কি আমার 3 নম্বর ঘরে আছে, না নেই। 30 কি আমার 4 নম্বর ঘরে আছে, হ্যাঁ 30 4 নম্বর ইন্ডেক্স পজিশনে আছে। তো কি আছে, ফাউন্ড দ্য এলিমেন্ট হয়ে গেল, 30কে পেয়ে গেলাম। এবার তখন আমার লোকেশন প্রিন্ট হয়ে যাবে, 30 ইজ ফাউন্ড ইন ইন্ডেক্স নাম্বার 4, প্রিন্ট লোকেশন। এই হচ্ছে আমাদের উদাহরণ লিনিয়ার সার্চে। এবার দেখে নিই আমরা এখান থেকে লিনিয়ার সার্চ কাকে বলে। তোমরা বই থেকে পড়ে নিও, আমি নোট থেকে বলছি। লিনিয়ার সার্চিং পদ্ধতি হলো এমন এক ধরনের সার্চিং পদ্ধতি যেখানে আমরা অ্যারে বা লিস্ট থেকে একের পর এক ক্রমানুসারে সার্চ করে নির্দিষ্ট ডেটা বা উপাদানকে খুঁজে বের করতে পারি। ঠিক আছে, একের পর এক সার্চ করে খুঁজে বের করতে পারি, এটা লিনিয়ার সার্চ। এখানে সার্চিংয়ের দুটি কন্ডিশন আমরা পাই, একটা ইফ ফাউন্ড দেন প্রিন্ট লোকেশন, ইফ নট ফাউন্ড প্রিন্ট ডেটা নট ফাউন্ড। বুঝতে পারলে, খুব মন দিয়ে বোঝো। লিনিয়ার সার্চিং পদ্ধতি হচ্ছে এক ধরনের পদ্ধতি যেখানে আমরা অ্যারে বা লিস্ট থেকে একের পর এক ডেটাকে খুঁজে বের করতে পারি। এখানে দু ধরনের কাজ হয়, ফাউন্ড হলে কি হবে আর নট ফাউন্ড হলে কি হবে। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখি পরের প্রশ্ন, লিনিয়ার সার্চের ক্ষেত্রে বেস্ট কেস কি আর ওয়ার্স্ট কেস কি। বেস্ট কেস মানে খুব ভালো পদ্ধতি কি এবং হচ্ছে খারাপ পদ্ধতি কি। দেখো, তোমরা দেখে নাও কি লেখা আছে। মনে করো লিনিয়ার সার্চে যে এলিমেন্টটাকে আমরা খুঁজছি বা সার্চ করছি, ওটা যদি আমরা অ্যারের প্রথমেই পেয়ে যাই, মানে যে প্রথম ঘরটার মধ্যেই পেয়ে যাই, যদি আমরা 30কে খুঁজছি, যদি আমরা ওটা এখানেই পেয়ে যাই, তবে ওটা হচ্ছে বেস্ট কেস। ওকে, আবার যখন লিনিয়ার সার্চে আমরা যে এলিমেন্টটাকে খুঁজছি ওটা যদি আমাদের একবার শেষে থাকে উপস্থিত, ওটা হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস। কেন ওয়ার্স্ট কেস? এক্ষেত্রে আমাকে প্রত্যেকটা আইটেমকে চেক করতে যেতে হচ্ছে, তোমার টাইম বেশি লাগছে, ওই জন্য এটা ওয়ার্স্ট কেস। আশা করি বুঝতে পারলে বেস্ট কেস এবং ওয়ার্স্ট কেস। ওকে, অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে, কার কোথায় সমস্যা হচ্ছে, তবে কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, আশা করি তোমাদের কিন্তু আমি আমার টিউশনেও যেমন করে পড়াচ্ছি সেইভাবে কিন্তু একই ধরনের পড়ানো কিন্তু ইউটিউবে দেওয়ার চেষ্টা করছি। তোমরা বুঝতে পারবে কেমন পড়াশোনা হচ্ছে, অবশ্যই জানিও। আচ্ছা, একটা প্রশ্ন, এন সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট লিনিয়ার অ্যারে থেকে 30কে লিনিয়ার সার্চ পদ্ধতিতে খুঁজে বের করতে হবে। কী করে খুঁজে বের করবে? তোমরা একটা উদাহরণ দিয়ে দাও, 6, 12, 18, 24, 30, 36 ডট এন। এখানে হচ্ছে এন সংখ্যক বলছে, আমি জানি না কতগুলো নাম্বার থাকবে। সেক্ষেত্রে আমার ইন্ডেক্স নাম্বার কী হবে, 0, 1, 2, 3, 4, 5 ডট এন মাইনাস 1। কেন এন মাইনাস 1 করলাম? যদি আমার এন তম ইন্ডেক্স হয় তবে আমার নাম্বারটা এক ঘর আগে হয়, মানে দুটো ঘর থাকলে 1 হয়, 3টে থাকলে 2 হয়। এইভাবে লিখে নিলাম, এইভাবে তীর দিয়ে দাও, ফাউন্ড এলিমেন্ট 30 হয়ে গেল, প্রিন্ট লোকেশন, এটা ইন্ডেক্স নাম্বার। এটা তোমরা অ্যান্সার করতে পারো। এই প্রশ্নটা একটা এক্সারসাইজ ছিল, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই ধরনের প্রশ্ন কমই আসবে, তোমাদের বেশিরভাগ প্রশ্ন এই সিলেবাস অনুযায়ী হবে। যদি স্কুল থেকে ভালো মতো সিলেবাসটা ফলো করে অত বেশি টাফ কোশ্চেন দেবে না। যেইটুকু তোমাদের পড়ার দরকার আমি তোমাদের সেইটুকুই বলে দিচ্ছি, ঠিক আছে? তা না হলে তোমাদের যা সিলেবাস করেছে এখন পুরো কম্পিউটার সায়েন্স বিসিএর মতো সিলেবাস করে দিয়েছে, অত পড়তে গেলে ভাই সময় একদম পাবে না। কেন সময় পাবে না? তো তোমার যদি সিলেবাসটা ভালো ফলো করো, তোমাদের এই ডেটা স্ট্রাকচার থেকে 30 ঘন্টার ক্লাস দিয়েছে। একটা স্কুলে একটা ক্লাস দিয়ে আধা ঘন্টা করে হয়, তারপর তোমাদের 60খানা ক্লাস লাগবে। এবার তুমি বলো কীভাবে স্কুল এত বড় সিলেবাস কমপ্লিট করতে পারবে? 60টা ক্লাস মুখে কথা, কখনই কথা নয়। যদি সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় একটা কম্পিউটার ক্লাস, মাসে তোমার 8টা ক্লাস হচ্ছে, তাহলে কবে স্কুলে এটা কমপ্লিট করবে?
খুব টাফ ব্যাপার। তাও তোমরা বইগুলো খুব থরলি পড়বে, ভালো মতো পড়বে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এবার দেখছি আমরা লিনিয়ার সার্চের ক্ষেত্রে অ্যালগরিদম দেখো, এটা খুব একটা দরকার নেই, তা আমি লিখেছিলাম, একবার দেখে নিতে পারো, এখান থেকেও দেখতে পারো বা বই থেকেও তোমরা এখানে অ্যালগরিদমটা পেয়ে যাবে, ঠিক আছে, অ্যালগরিদম। ওকে, আর বেশি কিছু এখান থেকে দরকার নেই। এবার দেখবো বাইনারি সার্চ কি, ঠিক আছে, আমরা লিনিয়ার সার্চ বুঝলাম, এবার বাইনারি সার্চ সংজ্ঞাটা দেখে থাকবার। বাইনারি সার্চ হলো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো লিস্ট থেকে একটি নির্দিষ্ট আইটেম খোঁজার জন্য দক্ষ পদ্ধতি। কেন? এক্ষেত্রে লিস্টের মাঝখান থেকে দুটি ভাগে ভাগ করে নেওয়া হয়, আইটেম থাকতে পারে, লিস্টের এমন অর্ধেক অংশকে বারবার ভাগ করে সার্চ করা হয় যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্ট আইটেমটি পাওয়া যায়। তার মানে হচ্ছে, এই হলো সংজ্ঞা। এবার মানেটা বুঝে নাও। মনে করো এই একটা আমার এখানে লিস্ট আছে, ঠিক আছে, আমাকে এখান থেকে খুঁজতে হবে জিকে। আমি যদি জিকে খুঁজে বের করি, প্রথমে আমাকে দেখতে হবে এর আমি হাফ করবো, হাফ ধরলাম যে এটা, তো এই মানে ডেটাটা কি আমার এইটুকুর মধ্যে আছে না এইটুকুর মধ্যে আছে, নিশ্চয়ই এইটুকুর মধ্যে আছে, তখন এইটুকু অংশটা বাদ চলে গেল। তারপর দেখবো এখান থেকে এটুকু হাফ করলাম, এই জি কি আমার প্রথম হাফের মধ্যে আছে না নেই, তখন পরে হাফটা চেক করবে এইটুকুর মধ্যে আছে, ঠিক আছে, আবার তখন এর মধ্যে আবার হাফ করবে, জি কি আমার এই হাফে আছে, হ্যাঁ আছে, তখন আবার এটুকু হাফ করবে, এইভাবে হাফ করে করে বাইনারি সার্চ পদ্ধতিতে চেক করা হচ্ছে, ঠিক আছে। তোমরা যদি এই উদাহরণটা দেখে নাও তবে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে যে যখন আমরা কোনো ডিকশনারি থেকে একটা ওয়ার্ড খুঁজতে চাই, নিশ্চয়ই প্রথমে আমরা ডিকশনারি হাফে যাচ্ছি, মনে করি আমার ডিকশনারি থেকে খুঁজতে হবে জি এর ওয়ার্ডটা, প্রথমে হাফে গেলাম, হাফে গিয়ে দেখলাম না জি আমার আগে আছে, তাহলে আমি কী করবো, পরের পার্টটা বাদ দিয়ে দিলাম, এইভাবে করে কিন্তু আমি খুঁজতে পারি। এটা হচ্ছে বাইনারি সার্চ পদ্ধতি। তোমরা যদি বই থেকে পড়ো কাকে বলে বাইনারি সার্চ, অবশ্যই এখান থেকে এটুকু দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি পরের প্রশ্ন। আমাদের বাইনারি সার্চ পদ্ধতি হয়ে গেল, এবার দেখবেন। আচ্ছা, ফলো জিনিস, বাইনারি সার্চ পদ্ধতিতে হাই ভ্যালু এবং লো ভ্যালু কাকে বলে দেখে নাও। বাইনারি সার্চ পদ্ধতিতে আমরা তিনটি ভ্যালু দেখতে পাই, এখানে হাই ভ্যালু, লো ভ্যালু এবং মিড ভ্যালু। ব্যাপারটা কি, সবার ডান দিকের যে ভ্যালু রয়েছে অর্থাৎ রয়েছে তাকে বলবে হাই ভ্যালু। তার মানে হচ্ছে, মনে করি আমি যদি বই থেকে দেখি আমার ডান দিকে আছে এই ভ্যালুটা, এটা হচ্ছে হাই ভ্যালু, ঠিক আছে। সবার বাম দিকে যে থাকবে মানে একদম এই পজিশনে, এটা হচ্ছে লো ভ্যালু, এবং মাঝখানটা হচ্ছে মিড ভ্যালু, তাই লেখা আছে। আর অ্যারের সবচেয়ে বাম দিকেরটাকে বলা হয় লো ভ্যালু এবং মাঝখানটাকে বলা হয় মিড ভ্যালু। ওকে, এই হলো তিনটা ভ্যালু। কী করে আমি মিড ভ্যালু বের করবো, হাই ভ্যালু প্লাস লো ভ্যালু মাইনাস ভাগ 2, মানে মাঝখানে পজিশান, এই হলো আমাদের মিড ভ্যালু, ঠিক আছে। এবার দেখব সিলেবাস অনুযায়ী লিনিয়ার সার্চ ও বাইনারি সার্চের মধ্যে পার্থক্য দেখে নিই আমরা। তিনটে পার্থক্য লিখিয়েছি, 4টা পার্থক্য লেখানো আছে, তোমরা দেখে নাও, তোমার বই থেকেও পড়তে পারবে। প্রথম পার্থক্যটা আমি বলবো, তোমরা সংজ্ঞা দিয়েছো ওই সংজ্ঞাটা লিখে দেবে, ঠিক আছে। লিনিয়ার সার্চের সংজ্ঞা, বাইনারি সার্চের সংজ্ঞা। তারপরে এটা কী করা আছে দেখো, 1 নাম্বার, শর্টেড বা আনশর্টেড যে কোনো ডেটা সিরিজ থেকে আইটেমকে সার্চ করা সম্ভব। আর বাইনারিতে কী হয়, শুধুমাত্র শর্টেড ডেটা থেকেই সার্চ করা সম্ভব, আগে শর্টিং করে তারপর সার্চ করছে। 2 নম্বর পার্থক্য, ডেটা শর্টিংয়ে একদিক থেকে পর্যায়ক্রমে ডেটার তুলনা শুরু হয়, আর এক্ষেত্রে ডেটা সার্চিংয়ে ডেটাগুলিকে 2 ভাগে ভাগ করে ঠিক মাঝখান থেকে খোঁজা শুরু হয়। লিনিয়ার সার্চ অপেক্ষাকৃত ধীর প্রক্রিয়া, এটা খুব ফাস্ট প্রক্রিয়া, কারণ লিনিয়ারে কী হয়, পরপর চেক করতে হয়, এখানে হাফ করে চেক করলে হয়ে যায়। এক্ষেত্রে ওয়ার্স্ট কেস ও এভারেজ কেস আলাদা হয়, আর এক্ষেত্রে ওয়ার্স্ট কেস এভারেজ কেস একই থাকে। ওকে, এবার দেখো পরের প্রশ্ন, এবার শর্টিং কাকে বলে। আমাদের সার্চিং হলো, এবার দেখবো শর্টিং, খুব ভালো জিনিস, বই থেকে দেখে নিয়ে শর্টিং কোথায় আছে। এই আমাদের শর্টিং, ঠিক আছে। শর্টিং কাকে বলে দেখে নাও। শর্টিং হলো একটি পদ্ধতি যার দ্বারা ডেটা বা উপাদানকে নির্দিষ্ট ক্রমানুসারে, মানে ছোট থেকে বড় অ্যাসেন্ডিং বা বড় থেকে ছোট ডিসেন্ডিংভাবে সাজানো যায়। আগেই বলেছি শর্টিংকে 2 ভাগে ভাগ করা, কি অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। এবার দেখব 12 নম্বর প্রশ্ন, ডেটা স্ট্রাকচারে ব্যবহৃত বিভিন্ন শর্টিং পদ্ধতির নাম লেখো। আমাদের কী শর্টিংগুলো আছে তোমরা একটা বই থেকে দেখে নাও। বাবল শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, ইনসারশন শর্ট, সিলেকশন শর্ট, মার্জ শর্ট, রেডিক্স শর্ট, শেল শর্ট, ডিস্ট্রিবিউশন শর্ট ইত্যাদি। কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু
এই বাবল শর্টটাই আছে। দেখো আমাদের সিলেবাসে খালি বাবল শর্টটাই আছে, আর এক কাজটা আছে। দেখে নিই আমরা বাবল শর্ট কি। তা বাবল মানে বুদবুদ হওয়া, যেখানে যখন তুমি জলে কোনো কিছু ঢিল ফেলো, বুদবুদ হতে হতে যেখানে থামবে ওইভাবে শর্টিংগুলো হচ্ছে, ঠিক আছে। দেখো বাবল শর্ট হলো একটি শর্টিং পদ্ধতি যেখানে এয়ারের পাশাপাশি দুটি উপাদানকে তুলনা করে প্রয়োজন বোধে দুটি উপাদানের স্থান পরিবর্তন করে সাজানো হয়। এইভাবে পর্যায়ক্রমে এয়ারের সকল উপাদানকে পরস্পরের সাথে তুলনা করে মানে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো হয়। এটা হলো বাবল শর্ট। ওকে, আচ্ছা এবার দেখবো আমরা বাবল শটে সোয়াপ ও পাস বলতে কী বোঝো। সোয়াপ মানে আমার চেঞ্জ করা, ইন্টারচেঞ্জ করা, একে বলা হয় সোয়াপ। দেখে নাও সোয়াপ ও পাস বলতে কী বুঝি। সোয়াপ বাবল শটে যখন কোনো ডেটা উপাদান ছোট থেকে বড় সাজানো হয় তখন দুটি মানের মধ্যে তুলনা করা হয়। তুলনা করে যদি দ্বিতীয় মানটি প্রথম মানের চেয়ে ছোট হয়, ভালো করে বোঝুন, যদি পরেরটা প্রথম থেকে ছোট হয় তবে কি হবে, পরস্পর স্থান বিনিময় হয়, অর্থাৎ প্রথম মানটি পরে বসে, দ্বিতীয় মানটি আগের ঘরে বসে যায়, একে বলা হয় সোয়াপিং। মনে করো আগে আছে 2, পরে আছে 1, 2-এর সঙ্গে 1 কম্পেয়ার করলাম, 1 হলো ছোট, তখন 1 চলে আসবে 2-এর ঘরে, 2 চলে আসবে 1-এর ঘরে, এইভাবে শর্টিং করা হয়, বুঝতে পারলে। এবার পাস মানে কি, প্রথম লুপে প্রথম উপাদানের সঙ্গে দ্বিতীয় উপাদানের এই যে কম্পেয়ারটা করলাম, কম্পেয়ার করে বা তুলনা করে সোয়াইপিং দ্বারা সবচেয়ে বড় মানকে অ্যারে সবার শেষে পাঠানো হয়। আবার দ্বিতীয় লুপে দ্বিতীয় বড় মানকে সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট হিসেবে তারপরে পাঠানো হয়, একে বলা হয় পাস। পাস মানে পাস করে দেওয়া। সোয়াইপে আমি চেঞ্জ করছি, পাসে আমি এক ঘর করে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি, এটা পাসিং, বুঝতে পারলে। এই হলো সোয়াপ আর এই হলো পাস। তো স্টুডেন্ট আমাদের সিলেবাস অনুযায়ী এইটুকুই আমাদের পড়ার জিনিস ছিল। বাবল শর্ট কি, এই ইমপ্লিমেন্টেশন আমরা দেখে নিলাম, আর কিছু আমার বলার নেই, মোটামুটি সব কিছুই বলে দিয়েছি। বাবল শর্টের পদ্ধতি তোমরা একবার দেখে নিও, পড়লে পড়ার বেশি যখন জানতে পারবে। তো পাস কি সোয়াপ কি বলে ফেললাম। আচ্ছা প্রয়োগ এটুকু আমার লেখা হয়নি, এটা বই থেকে দেখে দিই। বাবল শর্ট কোথায় কোথায় ব্যবহার করা হয়, কি আছে, সি, জাভা, পাইথন ইত্যাদি ল্যাঙ্গুয়েজে আমরা খুব সহজেই বাবল শর্ট করতে পারি। প্রশ্ন আসতে পারে বাবল শর্ট কোথায় ইউজ করা হয়, সি ল্যাঙ্গুয়েজ, জাভা ল্যাঙ্গুয়েজ বা পাইথনে কিন্তু আমরা এই শর্টিংটা ইউজ করতে পারি। কিন্তু এই সমস্ত ল্যাঙ্গুয়েজ আমাদের একাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্গত হয়নি, তাই আমরা অ্যালগরিদমে এর প্রয়োগ দেখব, কি করে কাজ হয়েছে, প্রয়োগ দেওয়া আছে, হয়ে গেল। তোমরা যারা বই ফলো করছো তারা এগুলো অবশ্যই দেখে নেবে। লিফোর সঙ্গে ফিফোর পার্থক্য, আমাদের হয়তো এগুলো নিয়ে ক্লাস হয়ে গিয়েছে। এয়ারের সঙ্গে স্ট্যাকের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। 1Dর সাথে 2D এয়ারের পার্থক্য আছে, 1Dর সাথে 2Dর পার্থক্য আছে, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্টের পার্থক্য আছে, সিঙ্গেল লিঙ্ক লিস্টের বৃত্তাকারের পার্থক্য আছে, এয়ারের সঙ্গে লিঙ্ক লিস্টের পার্থক্য ইম্পর্টেন্ট ব্যাপার একটা আছে। এগুলো এটা ইম্পর্টেন্ট, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চের পার্থক্য পড়তে হবে, শর্টিং সার্চিংয়ের পার্থক্য পড়তে হবে। এই ছিল আমাদের আজকের ক্লাসে ভিডিও। তো আমরা আশা করি খুব ভালো মতোই ইউনিট 1 কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। ইউনিট 2 ক্লাস তো আমাদের আগেই হয়ে গেছে, তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে ইউনিট 1 পেয়ে যাবে। ইউনিট 2ও তোমাদের দেওয়া আছে, খুব ভালো মতো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। আর তোমাদের কোন কোন ক্লাস চাই, বাকি থাকলো আমাদের এথিক্স আমরা, তোমরা যদি বলো তোমাদের এথিক্সের ক্লাস প্রয়োজন, তোমাদের লাইক এবং কমেন্টের উপর ভিত্তি করে এথিক্সের ক্লাস আমি অবশ্যই নিয়ে আসবো। কিন্তু তার আগে তোমাদের অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে, তবে তোমাদের পাশেও ঘোষ কম্পিউটার একাডেমি সবসময় থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থেকো, বাই।